থ্যাংক ইউ। আমরা যারা ক্লাস করছি রেগুলার এবং যারা ক্লাস করতে পারছি না তারা রেকর্ড দেখে নিব। আমাদের এই ছোট ছোট কিছু সাবজেক্ট আছে যেটা থেকে একটা দুইটা প্রশ্ন পরীক্ষায় প্রতিবারই হয়, কিন্তু আমরা ওই সাবজেক্টটা যদি বাদ দেই তাহলে ওই একটা দুইটা প্রশ্ন পারবো না। এমনই হতে পারে শুধু ওই একটা দুইটা প্রশ্নের জন্যই কে টিকলো আর কে টিকলো না এইটুকের মধ্যে ব্যবধানটা তৈরি হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি ওই ছোট ছোট সাবজেক্ট গুলো কাভার করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই ব্যবধানটা থাকবে না। কিন্তু ছোট ছোট সাবজেক্ট কাভার করতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে যে আসলে এই চ্যাপ্টার থেকে বা এই বিষয় থেকে কোন জিনিসগুলো আসে। দেখেন, যেমন সর্বশেষ যদি আমি বলি, আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি ছিলেন শাহজাহান স্যার। ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি শাহজাহান স্যার, তার মানে ডিজি যে বিষয়ে মানে দক্ষ সেই বিষয়ে তো উনি প্রশ্ন করবেন, খুব স্বাভাবিক। তাহলে ডিজি ছিলেন এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স এর একজন গ্রাজুয়েট। তো ডিজি যদি এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স এর একজন গ্রাজুয়েট হয়ে থাকে তাহলে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স থেকে অন্তত চার পাঁচটা প্রশ্ন পাবেন। আপনি লাস্ট 5 ইয়ার্স এর শাহজাহান স্যার সম্ভবত লাস্ট 4 বছর ডিজি ছিল, এই 4 বছরে ব্রিফ যত প্রশ্ন পাবেন সবগুলোতেই দেখবেন দুই তিন চার পাঁচটা আপনার স্ট্যাটিস্টিক্স এর প্রশ্ন ছিল। অতএব স্ট্যাটিস্টিক্সটাও একটা আমাদের ইয়ে। আবার অনেক সময় এগ্রিকালচার ইকোনমিস্ট যে থাকেন তিনিও হয়তো বা আপনার এই ইয়ার থাকতে পারেন, এই যে প্রশ্ন মডারেশন কমিটিতে থাকতে পারেন। তিনি দুইটা একটা এগ্রিকালচার ইকোনমিক্স এর ছোট ছোট জিনিস, যেমন আপনার ধরে নেন যে কস্ট বেনিফিট রেশিও কি, বা বিসিআর এর ক্ষেত্রে আপনার আমরা যেটা বলি যে ওভারহেড কস্ট এই জিনিসটা কি। অথবা হতে পারে যে আপনার ইয়ে কস্ট, যেটা আপনার একটা হচ্ছে যে আপনার ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ইনপুট কস্ট, এটা কোনটার মধ্যে কি। অথবা একটা কস্ট দিয়ে বললো এটা কি ইনপুট কস্ট নাকি ফিক্সড কস্ট নাকি ওভারহেড কস্ট, এরকম বললো। তার মানে আপনি এই জিনিসগুলো খুবই সহজ। আমাদের যে কোনো প্রোডাক্ট, আপনি একটা ধান আবিষ্কার করছেন, ধান মনে করেন যে 132 নাম্বার সাইজ ইয়ে। তো ধানটা চাষাবাদ করতে যে পরিমাণ সার লাগে, যে পরিমাণ বিষ লাগে, যে পরিমাণ কীটনাশক অন্যান্য ইনপুট লাগে, সেটা দেখা গেল যে আপনার টোটাল 1 হেক্টরের জন্য 70,000 টাকা লাগবে, কিন্তু আপনি যে ধান পাইলেন সেটা হতেছে 60,000 টাকা। তাহলে আপনার এই ধানটা আপনার কৃষক কিনবে না, কৃষক এই ধান চাষ করবে না। কারণ হচ্ছে যে এটা বেনিফিট কস্ট রেশিও অনুযায়ী এটা ইয়ে কম। সো এই যে আপনার এই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এগ্রিকালচার ইকোনমিক্স থাকে। এই জন্য এগ্রিকালচার ইকোনমিক্স, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স থেকে আমাদের দুই চারটা প্রশ্ন প্রতিবারই হয়, হতে পারে। ইভেন আপনারা তো, আমি আপনাদেরকে বলছি যে কখনোই আপনারা শুধুই এগ্রিকালচার প্রিপারেশন কিন্তু নিচ্ছেন না। আপনারা কিন্তু দেখেন এখান থেকে কিছু জিনিস পড়লে আপনি ব্যাংকের জন্য প্রিপারেশন হয়ে যাবে। আবার ব্যাংকের প্রিপারেশনও আপনারা নেবেন, ব্যাংকে যারা চাকরির প্রিপারেশন নেয় তাদের জন্য এগ্রিকালচার ইকোনমিক্স এর জন্য আলাদা করে আর আহামরি কিছু করতে হয় না। কারণ ব্যাংকে যেসব চাকরির প্রিপারেশন নিতে গেলে জিডিপি কি, জিএনপি কি, তারপরে হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের ইয়ে কত, মাথা পিছু ইনকাম কত, ডলার ইয়ে কত, মুদ্রাস্ফীতি কত, মূল্যস্ফীতি কত, তারপরে হচ্ছে যে আপনার ওই যে ম্যাক্রো ইকোনমিক্যাল সিচুয়েশন, যেটা ম্যাক্রো ইকোনমিক্যাল সিচুয়েশন বর্তমানে সর্বশেষ বাংলাদেশের অর্থনৈতিক কন্ডিশন অনুযায়ী গড় আয় কত, ছেলেদের গড় আয় কত, মেয়েদের গড় আয় কত, এভারেজ ইনকাম কত, এই যে আপনার এটা, এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বলে। এই জিনিসগুলো জেনারেল নলেজ আকারেও কিন্তু আপনি পড়ে আসতেছেন। পাশাপাশি আপনি ইকোনমিক্স এর যেসব টুকিটাকি টার্মস, যেমন এলসিকি, লেটার অফ ক্রেডিট, এগুলো ইয়েতে কিন্তু আপনার খুব করে পড়তে হয়। এই যে ব্যাংকের জন্য খুব পড়তে হয়। তারপরে আপনার আমদানি রপ্তানি কিছু টার্মিনোলজি আছে, সেগুলো পড়তে হয়। তো এই জিনিসগুলো এগ্রিকালচার ইকোনমিক্স এর ক্ষেত্রে, যেমন ডিমান্ড কি, ইউটিলিটি কি, ডিমান্ড বাড়লে ইউটিলিটি বাড়ে না কমে, এই জিনিসগুলো এখানে আমার বইতে আছে। বাট এই যে বইতে আছে এখান থেকে এত কিছু করতে হবে না। আমি আপনাদেরকে বলি, বইতে নানান তথ্যই দেওয়া হয়। এই নানান তথ্য দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে এনিহাও, যা ধরেন আপনি আজকে ভাইবা বোর্ডে যাচ্ছেন, আপনি শুনলেন যে ভাইবা বোর্ডে আছে চেয়ারম্যান হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স এর। আচ্ছা, আপনারা জানেন আপনার এই, আমি একজনকে প্রশ্ন করি, আমি যখন ওপেন প্রশ্ন করি কেউই উত্তর দেন না, আপনার এটা একটা সমস্যা। নুসরাত, নুসরাত, কোন ইউনিভার্সিটির আপনি? জি, বলেন। হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। কোনটা? হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। আচ্ছা, আপনার নুসরাত, আপনি কি জানেন যে এই মুহূর্তে এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কয়েকজন টিচার পিএসসির মেম্বার হিসেবে আছেন, পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির মেম্বার হিসেবে আছেন, এরকম কাউকে চিনেন? নাম বলতে পারবেন? না, আমার আসলে এই বিষয়ে কোনো ধারণা নাই। এইখানে কেউ কি আছেন আপনারা জানেন যে এগ্রিকালচার ইউনিভার্সিটির টিচার
পিএসসির মেম্বার হিসেবে আছে, কেউ কি জানেন? জানেন না, কেউই জানেন না। আচ্ছা বলি, আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির গোলাম হাফিজ ক্যানেডি স্যার, স্যারের নাম হচ্ছে গোলাম হাফিজ ক্যানেডি স্যার। উনি বর্তমানে পিএসসির একজন মেম্বার হিসেবে আছেন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। এবং উনি কোন সাবজেক্টের টিচার? উনি ছিলেন এগ্রিকালচার ইকোনমিক্সের টিচার। এখন আপনি যখন এগ্রিকালচারের স্টুডেন্টই হন, আপনি বাংলার স্টুডেন্টই হন, আপনি দর্শনের স্টুডেন্টই হন, ইসলামের ইতিহাসের স্টুডেন্ট হন, আপনি যখন যাবেন, উনি কি আপনার ইকোনমিক্স থেকে প্রশ্ন করবে না? অবশ্যই করবে। এমন প্রশ্ন করবে যেটা আমাদের একজন লেম্যান হিসেবে, একজন সিভিল সার্ভেন্ট হিসেবে আমাদের সবারই জানা উচিত। সবার জানা উচিত না? যেমন ধরেন, আমি যদি এখন আসগরকে প্রশ্ন করি, আসগর আছেন? জি স্যার। কোথায় বাড়ি? স্যার আমার বাসা স্যার নাটোর সদর উপজেলা স্যার, আপনার লক্ষ্মীপুর খোলামারিয়া ইউনিয়ন। আমি বড় বাড়ি আছে। কোন বিশ্ববিদ্যালয়ে স্যার আমি পড়াশোনা? হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান, স্যার হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্যার আচ্ছা, ক্রপ আমি খুব ফিজিওলজিতে স্যার ওকে ওকে, মাস্টার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ। কমপ্লিট করছি স্যার। আপনাকে সরাসরি স্যারের প্রশ্ন করলো। আচ্ছা, তুমি তো পড়াশোনা করছো, আচ্ছা বলো তো, এই ইয়ে করো, মানে বলো তো, মানে আলুর উৎপাদন খরচ কত? 1 হেক্টর জমিতে আলুর উৎপাদন খরচ কত, বলতে পারবা? স্যার এইটা স্যার বাজারের সবকিছু হিসেব করে স্যার কস্ট অফ বাংলাদেশের প্রোডাকশন এখন হিসেব করে বর্তমানে, বলতে হবে বুঝতে পারছি আপনি এটা বুঝতে পারবেন, উত্তর দেন নাই আপনি। বাংলাদেশের মানুষের এখন ইয়ে কত, ইয়ে মাথা পিছু ইনকাম কত? জি স্যার। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? স্যার এটা স্যার অনেকদিন আগে পড়াশোনা করছি তো স্যার, এখন স্যার মনে এই আসতেছে যে, না স্যার। এই বিষয়টা হচ্ছে, আমি খুব শুনেন, আপনি স্যার আপডেট তথ্যটা আমার জানা অনেকদিন নেই। আগের তথ্যটা দেন তাহলে, আমি আপডেট করে নিব। আপনি কিন্তু তথ্যই দিতে পারেননি, সেটা ভুলও দিতে পারেননি। আচ্ছা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ঠিক আছে আসগর, আপনি কিন্তু টেনশন করবেন না। আমি আপনার মনের মধ্যে যে প্রশ্নটা ঢোকাই দিলাম, এটা কিন্তু আপনি কনফিউজড হয়ে গেলেন। এখন আপনাকে মনে হতে হবে, আচ্ছা আসলে তো আমি যে একটা চাকরি প্রার্থী, আমার তো সবসময় জানা লাগবে বাংলাদেশের মানুষের মাথা পিছু ইনকাম কত, এটা জেনে রাখতে হবে। তারপরে হচ্ছে যে জিডিপি কি, জিএনপি কি। আপনি আসগর বলতে পারেন জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য কি? স্যার জিডিপি হচ্ছে স্যার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট স্যার, দেশীয় ভাবে যে হচ্ছে প্রোডাক্ট অথবা স্যার দেশীয় মূল্যে উৎপাদিত সম্পূর্ণ পণ্য বা সেবার সবগুলার সমষ্টি হচ্ছে জিডিপি স্যার। আর জিএনপি? স্যার জিএমপি স্যার এটা বলতে পারতেছি না স্যার, সরি স্যার। হ্যাঁ, আপনি যখন বিদেশ থেকেও যখন টাকা যুক্ত হবে তখন হবে জিএনপি, গ্রস ন্যাশনাল ইনকাম। বিদেশি প্রবাসীরাও যে টাকাটা পাঠায় বিদেশ থেকে, ইনকাম, এই দুটো মিলে হচ্ছে জিডিপি। আর ইয়ে বিদেশি ইনকাম, দুটো মিলে জিএনপি। এখন এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে এই অর্থনীতির সাবজেক্টে। আপনারা কি এগ্রিকালচার ইকোনমিক্স পড়েন নাই আসগর? জি স্যার, এগ্রিকালচার ইকোনমিক্স ছিল স্যার। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে। আমি এখানে সব টার্মিনোলজি বুঝাইতে পারবো না। এখানে টুকি টুকি যেসব সংজ্ঞা আছে এগুলো সব পড়তে হবে। ডিমান্ড কি, ডিমান্ড কার্ভ কি, ডিমান্ড কিসের উপর ডিপেন্ড করে, ল কয়টা, ল এই ডিমান্ডের কয়টা, মার্জিনাল ইউটিলিটি কয়টা ডিমান্ড আছে, মার্জিনাল ইউটিলিটি সংজ্ঞা আছে। মার্জিনাল ইউটিলিটিটা আমরা ইউনিভার্সিটিতে আমাদের স্যাররা যখন পড়াইছে, সেটা হচ্ছে আপনার সামনে এখন একটা বিরিয়ানির প্লেট রাখা হচ্ছে, মানে আপনার পাশের রুমে বিরিয়ানি রান্না হচ্ছে, আপনার এখন বিরিয়ানি খাওয়ার প্রতি যে আগ্রহ, আপনার সামনে 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসলো, আপনি গপাগপ খাইলেন। সেকেন্ড প্লেটের জন্য যে আপনার আরো বেশি আগ্রহ, সেটাও গপাগপ খাইলেন। থার্ড প্লেটে যায় কিন্তু আর গপাগপ খাইতে পারবেন না। আর ফোর্থ প্লেটে যায় এটা জিরো হয়ে যাবে। তাহলে প্রথমবার আপনার ছিল ব্যাপক ইচ্ছা, তারপরে ইচ্ছাটা আরো বাড়ছে, তারপরে আরো বাড়ছে, তারপরে আস্তে 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 কমে গেছে। এই যে এই প্রক্রিয়াটাকে বলা হয় মার্জিনালিটি, যেখানে গিয়ে ইউটিলিটি শেষ হয়ে যায়, দ্যাট ইজ কল মার্জিনাল ইউটিলিটি। তো এরকম জিনিসগুলো আপনারা একটু, সবগুলো আমি তো সংজ্ঞাগুলো বলতে পারবো না, এখান থেকে আপনারা ইকোনমিক্স এর টার্মিনোলজি গুলো একটু দেখে নেবেন। আর ইকোনমিক্স এর জন্য ম্যাক্রো ইকোনমিক্স এর ইউটিউব ভর্তি আপনার এই টার্মিনোলজি গুলো ব্যাখ্যা আছে, সব একটু একটু করে জাস্ট দেখলেই আপনারা এটা দেখে নিতে পারবেন। সো এগ্রিকালচার ইকোনমিক্স এ এইগুলোই আমাদের আসে, আমরা একটু দেখবো কি কি আসে নিচের দিকে প্রশ্নের দিকে।
আর এগুলো খুব বেশি আসে না, আমি বললাম যে আপনার বেসিক মাইক্রো ইকোনমিক টার্মিনোলজি যেগুলো, এগুলোই আপনার আসে। যে আপনাকে যদি বলে যে এই যে এইবার বাজেটে এগ্রিকালচারে কত টাকা বরাদ্দ দেওয়া আছে, এই ধরনের জেনারেল নলেজ টাইপের প্রশ্নগুলো আসে আপনার। ব্রেটন উডস সম্মেলন হয়েছিল 1944 সালে, এর মাধ্যমেই কিন্তু আইএমএফ, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক এগুলো তৈরি হয়েছে। এগুলো কিন্তু আপনার জেনারেল নলেজ হচ্ছে ইয়ের জন্য, ব্যাংকের পরীক্ষার প্রশ্নের জন্য, বা ডেফিসিট বাজেট বা ঘাটতি বাজেট কাকে বলে। তো এই জিনিসগুলো এটা থেকে দেখে নিতে হবে। ডিমান্ড শক, ইকোনমিক লিকুইডিটি হেজিং, গুডস, ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, যেখানে জিডিপি আর জিএনপির সংখ্যার মধ্যে জিডিপি, জিএনপি হচ্ছে জিডিপি প্লাস নেট প্রপার্টি ইনকাম ফ্রম অ্যাব্রোড, মানে জিডিপি হচ্ছে দেশের ভিতরে অভ্যন্তরীণ ইনকাম, আর জিএনপি হচ্ছে দেশের ভিতরের ইনকাম আর বাইরে থেকে একটা মানুষ ইনকাম করে দেশে পাঠাচ্ছে, সেটার যোগফল হচ্ছে জিএনপি। তো এই জিনিসগুলো একটু করে দেখতে হবে, এগুলো দেখলে আপনারা পারবেন। আর এখানে টার্মিনোলজি গুলো সব পড়ার দরকার নাই। এই যেমন ওয়েলথ কি, ওয়েলথ এন্ড মানি কি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু বইতে কিন্তু একটা বই সাজাতে গেলে সব ইম্পর্টেন্ট জিনিস দিয়ে সাজানো যায় না। আনইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, হয়তো বা লাগতে পারে বা আপনার একটু জানার ইচ্ছা, সেটার জন্য আপনার এখানে লিখে রাখা হয়েছে। তো এখানে আপনি যদি দেখেন এই যে আপনার গ্যাট কবে, ডব্লিউটি কবে হয়েছে, যে আপনার ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, এগুলো জেনারেল নলেজ টাইপের কোশ্চেন। মানে এগ্রিকালচার ইকোনমিক্স এর যে প্রশ্নগুলো হয় ম্যাক্সিমাম জেনারেল নলেজ টাইপের প্রশ্ন হয়, আর দুই চারটা টার্মিনোলজি আসে যেগুলো আমাদের কমন টার্মিনোলজি। আপনি শুধু একটা এগ্রিকালচারাল ইকোনমিক্স এ শুধু একটা জিনিস রেখে রাখেন, ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন অফ বাংলাদেশ, এই রিলেটেড যত তথ্য আছে সেটা এগ্রিকালচার ইকোনমিক্স এ পড়বেন। আর আমি এই তথ্যটা আপনাদেরকে মনে করে দিব, আপনাদের কেউ একটু মনে করে দিবেন, স্যার ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন অফ বাংলাদেশটা আমাদেরকে একটু দেন। এটা আমি আপনাদের কোত্থেকে দিব, আমি এটা আপনাকে দিব ইয়ে থেকে দিব, এই যে আপনার সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা যেটা ইকোনমিক সেন্সাস, সেটা থেকে আমি আপনাদেরকে জাস্ট ওই সর্বশেষ ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন অফ বাংলাদেশটা আমি আপনাদেরকে কপি করে পিডিএফটা দিয়ে দিব, শেষ। ইকোনমিক্স, ইকোনমিক্স এর পর এগ্রিকালচারাল ম্যাথ। এগ্রিকালচারাল ম্যাথের মধ্যে তিন রকমের প্রশ্ন হয় সাধারণত। আপনারা V1 S1 এর যত অঙ্ক পড়ছেন, যে একটা আপনার কাছে একটা সলিউশন আছে, সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে এত, এটার ভলিউম হচ্ছে এতটুকু, আর আপনি আপনার জমিতে যে ইয়েটা দিবেন, এই কি বলে যে পেস্টিসাইডটা দিচ্ছেন, সেটার জন্য এত পিপিএম আকারে জমিতে দিতে হবে, তাহলে আপনার কতটুকু দিতে হবে। তাহলে V1 S1 যে সূত্রটা, V1 S1 = V2 S2, এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো সব করতে পারবেন। এটা খুব আহামরি কিছু না, জাস্ট দুইটা কনসেন্ট্রেশন আর ভলিউম, ওই পাশে কনসেন্ট্রেশন আর ভলিউম, জাস্ট করে আপনার ক্যালকুলেশন করা। এমন অঙ্ক আসবে যে অঙ্কগুলো আপনারা নিজেরা করতে পারেন দিয়ে, এই কি বলে ক্যালকুলেটর ছাড়া, কারণ ক্যালকুলেটর দিয়ে প্রশ্ন হওয়ার মতো কোনো প্রশ্ন এখানে ক্যালকুলেটর নিজেই দিবে না। এই তাহলে এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো হবে। দুই, আমাদের যে সিড রেট টাইপের যে অঙ্কগুলো আসে, সিড রেটের অঙ্কগুলো জানার জন্য আমাদের কি হয়, আপনাকে বললো যে 1 হেক্টর জমিতে কতটুকু ধানের ইয়ে লাগবে, ধান ধানের বীজ লাগবে, তখন আপনার কি কি জানা লাগবে। আপনার ধানের স্পেসিংটা জানতে হবে, কতটুকু দূরত্ব দূরত্ব হয়। তাহলে যদি স্পেসিং হয় 1 হেক্টর জমিতে কতগুলো রো হবে, কতগুলো, প্রতিটা রোতে কতগুলো গাছ হবে। তাহলে সিডলিং এর কতগুলো সিডলিং লাগতেছে, সিডলিং অনুযায়ী কতটুকু সিড লাগবে, কত পার্সেন্ট লস ধরবেন, কত পার্সেন্ট জার্মিনেশন পার্সেন্টেজ, কত পার্সেন্ট ফিল্ড ফ্যাক্টর, এগুলো সম্বন্ধে জানতে হবে। প্লাস ফাইনালি আপনার সিড রেটটা কতটা জানতে হবে, যে 1 হেক্টরের জন্য সিড রেট হচ্ছে এত। তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা জানলেই আপনার এগ্রিকালচার ম্যাথের অঙ্কগুলো করতে পারবেন। তাহলে হইতেছে আপনার ইয়ে। আর হচ্ছে যে আপনার ওই যে আপনাদেরকে যে বারবারই বলছিলাম যে ফাঞ্জিসাইড এবং ইয়ে কি বলে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট দিয়ে ফার্টিলাইজারের কম্পোজিশন, যে কোন ফার্টিলাইজার, যেমন আপনাকে বললো আমাদের একটা জমিতে 50 কেজি নাইট্রোজেন দিতে হবে, অতএব ওই জমিতে আমাদের কতটুকু ইউরিয়া অ্যাপ্লাই করতে হবে। তাইলে আমরা বলতে পারি যে 46 কেজি ইউরিয়া আসে 100 কেজি ইয়ে থেকে, 100 কেজি 46 কেজি নাইট্রোজেন আসে 100 কেজি ইউরিয়া থেকে, অতএব 50 কেজি নাইট্রোজেন আসে এত কেজি ইউরিয়া থেকে। এরকম করে আপনার ঐকিক নিয়মে অঙ্কগুলো করতে হয়। তাহলে অঙ্কর সূত্র হচ্ছে মূলত তিনটা, ঐকিক নিয়ম, V1 S1, আর হচ্ছে আপনার ওই যে আপনার এরিয়া ক্যালকুলেশন করে যেটা সিড রেট বের করা লাগে। এই সবগুলো ঐকিক নিয়মের অঙ্কগুলো, এই অঙ্কগুলোতে আপনার ইয়েতে আসে। সেক্ষেত্রে কিছু কনসেন্ট্রেশন কিছু ফ্যাক্টর, যেটা 1 ppm সমান কত মাইক্রোগ্রাম পার লিটার, 1% সমান সমান কত ppm, সরাসরি পরীক্ষায় আসে। 1% সমান সমান কত ppm, অথবা 1 ppm সমান সমান কত পার্সেন্ট। এইটুকু যদি আপনি মুখস্থ করে রাখেন, তাহলে পরীক্ষার হলে ক্যালকুলেশন
ক্যালকুলেশন করতে হবে না। এটা তো আপনার মুখস্থ ঠান্ডা মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্লাস হচ্ছে যে আপনার ওই যে দেখেন 1 হেক্টর সমান সমান কত স্কোয়ার ফিট, 1 হেক্টর সমান কত মিটার, 1 হেক্টর সমান সমান কত একর, এই ফ্যাক্টর গুলো কিন্তু আমি আগেও ক্লাসে আপনাদের পড়াইছি। এটা আপনাদেরকে পড়ে রাখতে হবে, এই জিনিসগুলো এগ্রিকালচারাল ম্যাথ থেকে আপনারা পারবেন। আর কতটুকু ফার্টিলাইজার সিড রেট, এই জিনিসগুলো আপনারা একটু দেখে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। সিড রেটটা কাছাকাছি হইলেও আপনার অ্যান্সার কিন্তু নিবে, কিন্তু যদি এক্সক্লুসিভলি এটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু নেওয়া যাবে না। কস্ট অফ প্রোডাকশন সাধারণত আমাদের কোনো চাকরির পরীক্ষায় বাড়ি বিনার মধ্যে আসে না, তো কস্ট অফ প্রোডাকশন রিলেটেড কিছু টার্মিনোলজি আছে, এগুলো একটু দেখে রাখবেন যে মেটেরিয়াল কস্ট কি, তারপরে নন মেটেরিয়াল কস্ট কি, ওভারহেড কস্ট কি, এই জিনিসগুলো একটু দেখে রাখলে এখান থেকে পারবেন। এগ্রিকালচারাল ম্যাথ শেষ। অনেক সময় একটা বা দুইটা ম্যাথ সব সময় থাকে, কম হোক বেশি হোক, এই জিনিসগুলো। এবার এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স খেয়াল করেন। স্ট্যাটিস্টিক্সটা আমরা এগ্রিকালচার স্টুডেন্টরা কিন্তু ভবিষ্যতে সবাই কি হচ্ছি, রিসার্চার হচ্ছে। আপনি যোগ দিবেন একজন রিসার্চার হিসেবে, এখন যোগ দিবেন। রিসার্চারের কাজ কি হবে, আপনাকে রিসার্চ ডিজাইন করা, এক্সপেরিমেন্টাল ডিজাইন করা। এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হয়, এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে গেলে বেসিক এক্সপেরিমেন্টাল ডিজাইনের সূত্রগুলো জানতে হয়, যে আপনার র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন, তারপরে হচ্ছে যে একটা এক্সপেরিমেন্ট বায়াসড আকারে নেওয়া বা নন বায়াসড আকারে নেওয়া। একটা এক্সপেরিমেন্ট যখন আপনি করবেন তো আপনার কোনো ইয়ে থাকা যাবে না, নন বায়াসড আকারে আপনি নিতে হবে। তো এই জন্য এক্সপেরিমেন্ট কি, এক্সপেরিমেন্টের এরর কিভাবে কমানো যায়, তারপরে ইয়েগুলোর সংজ্ঞা কি, লেআউট কি, কি কি ধরনের এক্সপেরিমেন্ট আছে, কোন কন্ডিশনে কোন এক্সপেরিমেন্ট, যেমন ল্যাবরেটরি কন্ডিশনে কোন এক্সপেরিমেন্টাল ডিজাইন করা হয়, ফিল্ড কন্ডিশনে কোন এক্সপেরিমেন্টাল ডিজাইন করা হয়, আপনারা জানেন আরসিবিডি, সিআরডি, এলএসডি, নানান রকম ডিজাইন আছে। এই ডিজাইনগুলো আমরা করি। এই ডিজাইনগুলো করলে এই ডিজাইনগুলোর সংজ্ঞা কি, সূত্র কি, কেন রেপ্লিকেশন করা হয়, যদি পরীক্ষার হলে আসে যে হোয়াই রেপ্লিকেশন ইন ডান ইজ রেপ্লিকেশন করা হয় এরর মিনিমাইজ করার কারণে। আপনি যখন 50 জন আপনার ক্লাসে, আপনার সারা বাংলাদেশে মানুষের, আপনি চিন্তা করবেন যে সারা বাংলাদেশের মানুষের এভারেজ হাইট কত। আপনি 20 জন মানুষের এভারেজ হাইট করে যদি বলেন সারা বাংলাদেশের মানুষের এভারেজ হাইট এত, তাহলে কিন্তু অনেক এরর থাকবে। আপনি যদি স্যাম্পল সাইজ বড় হয়, তত রেপ্লিকেশন তত বেশি হয়, তখন কিন্তু এরর কম হবে। তো এই জন্য রেপ্লিকেশন করা হয়, র্যান্ডমাইজেশন করা হয় কি জন্য, যে যত বেশি র্যান্ডমাইজ স্যাম্পল নেবেন তত আপনার সিলেকশন কম থাকবে, বায়াসনেস কম থাকবে। তো এই জিনিসগুলো আমাদের করা হয় এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্সে, আমাদের এই জিনিসগুলো পড়তে হবে। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কি, প্রপোজিশন, এগুলো আসে না যদিও, তবে এখান থেকে কিছু জিনিস আছে। হোয়াট ইজ ডিগ্রি অফ ফ্রিডম, এটা আসে। তারপরে আমি বললাম যে কি কি মেথড আছে। তারপরে হচ্ছে যেমন কয়েকটা সংজ্ঞা খুবই আসে, আপনারা জানেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড এরর কি, এই জিনিসগুলো আমাদের কিন্তু বরাবরই আসে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড এরর কি, এই জিনিসগুলোর সংজ্ঞা আমরা পড়ে ফেলবো ইয়ে থেকে। এই একটু দাঁড়ান, একটু সরি। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড ইয়ে কি, আপনারা জানেন মিন কি, মিডিয়ান কি, মিন আছে, মিডিয়ান আছে, তারপরে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড এরর কি। স্ট্যান্ডার্ড এরর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই স্যাম্পল নাম্বারের বর্গমূল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এররের সূত্র। আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে, এগুলো আপনার এখান থেকে একটু পড়ে রাখলেই হবে, আপনারা যেগুলো স্ট্যান্ডার্ড ইয়ে মানে বেসিক সংখ্যাগুলো শিখেছেন, টার্মিনোলজি ওগুলোই। অ্যানালাইসিস অফ ভেরিয়ান্স, অ্যানোভা কেন করা হয়, অ্যানোভা করতে গেলে কি কি লাগে, বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কেন করা হয়, এলএসডি ভ্যালু কি। আপনাকে যদি জিজ্ঞেস করি, এখানে যারা মাস্টার্স পড়ছেন, এখানে কেউ কি আছেন মাস্টার্সে পড়ছেন? সাদিয়া, সাদিয়া কিসে পড়ছেন, মাস্টার্স? স্যার আমি 4-1। 4-1, তাহলে তো আপনি বলতে পারবেন। রনি? রনি? এই রনি কথা বলেন। এখন কি আপনি বলবেন না যে আপনি মাস্টার্সে পড়ছেন? আমি মনে করেন যে কোনোদিনই আপনাকে ধরতে পারবো না যে আপনি মাস্টার্সে পড়ছেন কিনা। রনি কথা বলেন। এই এই জন্যই তো আপনাদের ক্লাস নিতে ইচ্ছা করে না। আমি কি আপনাকে বকা দিব নাকি ধরে মার দিব? আমি তো দেখলামই না আপনার চেহারা। ননসেন্স, ইটস জাস্ট লাইক ননসেন্স। আমরা বাদ দিই, স্ট্যাটিস্টিক্স বাদ দিই। হোয়াট এভার, এই মানে কিছু কিছু মানুষের মানে আচরণ হয়তো বা সে এখন ক্লাস এটা ছেড়ে দিয়ে বিশ্বকাপ খেলা দেখতেছে। তো ক্লাস করার কি দরকার রে ভাই? আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স দরকার নাই তো, অ্যাটেন্ডেন্সে কোনো মার্ক আছে আমার? আচ্ছা,
তো আপনারা সরি, আমি অন্যরা গিয়ে করবেন না, আমি আপনাদের এই কোর্সের এই টোটাল কোর্সে টোটাল এই মুহূর্তে পার্টিসিপেট আছে মাত্র 4 জন আমার এই মুহূর্তে ক্লাসে। তো আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টাল টেস্ট করা হয়, টি টেস্ট, এফ টেস্ট, জেড টেস্ট, কোনটা কখন করা হয় এটা একটু দেখতে হবে। আমি যে কারণে আমি আপনাদের কাউকে ডাকতেছিলাম সেটা বলতেছিলাম, আপনারা জানেন অনেক স্ট্যাটিস্টিক্যাল আছে, মেথড আছে, যেগুলো আমরা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আছে, সেটা আমরা এখন ইউজ করি। সেই সফটওয়্যারটা আমরা আহ, রনি বের হয়ে গেছে, খেয়াল করছেন? ও নিশ্চয়ই নেক্সট ক্লাসে আসবে, তখন একটু আপনারা আমাকে মনে করাই দিবেন যে কেন সে বের হয়ে গেল, আমার সাথে কেন সে কথা বলেনি। তো স্ট্যাটিস্টিক্যাল আপনার বিভিন্ন, যেমন ধরেন যে আপনারা জানেন আর নামে একটা সফটওয়্যার আছে, এসপিএসএস নামে একটা সফটওয়্যার আছে, তারপরে হচ্ছে যে আর আছে, এসপিএস আছে, তারপরে আর কি কি আছে, মিনিট্যাব নামে সফটওয়্যার আছে, যেগুলো স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস করে। এগুলো আপনাদের জানতে হবে এবং এই অনুযায়ী এগুলো আপনার 2-4টা শিখতে হবে। আপনাকে আসলে 2টা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের নাম লিখুন যেটা খুব বহুল ব্যবহৃত হয়। তো এটা বলতে পারেন হিস্টোগ্রাম কি আপনারা জানেন, যে বার ডায়াগ্রাম, যে ওয়ান কাইন্ড অফ প্লট দ্যাট সামারাইজ হাউ ডাটা ডিস্ট্রিবিউটেড, এগুলোকে হিস্টোগ্রাম বলা হয়। এই জিনিসগুলো এক্সপেরিমেন্টাল এরর কি কিভাবে কমা যায়, এক্সপেরিমেন্টাল এরর কমা যায় র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন, এই মাধ্যমে। সরি। তো এই জিনিসগুলো আমাদের বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এই জিনিসগুলো আমরা একটু করে শিখে রাখবো। এখান থেকে খুব যে বেশি প্রশ্ন হয় তা না, 2-1টা প্রশ্ন সবসময় হয়। এগুলোর মধ্যে ডেফিনেশন গুলি আমাদের বেশিরভাগ আসে। আর এই ইয়ের পরে স্ট্যাটিস্টিক্স এর যেসব কি আছে, বর্তমানে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স, কৃষি সৌন্দর্য, আমাদের দেশে কতগুলো কৃষি পরিবার আছে, আমাদের দেশে কতটুকু ল্যান্ড আছে, জমি আছে, যতটুকু চাষ করা যায়। তারপরে আমাদের দেশে কতগুলো পতিত জমি আছে, আমাদের দেশে কতটুকু আপনার কত ক্রপিং ইন্টেন্সিটি কত, এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স এ আসে। তো আমি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স এর সামারিটা বলি কি কি আসে। সেটা হচ্ছে যে কয়েকটা সংজ্ঞা আসে, স্ট্যান্ডার্ড এরর কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, মিন কি, মিডিয়ান কি, তারপরে বেসিক এক্সপেরিমেন্টাল ডিজাইন গুলোর নাম লিখুন, তারপরে অ্যানোভা কি করা হয়, এলএসডি কিভাবে করা হয়, ল্যাটারিং কেন করা হয়, তারপরে কয়েকটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের নাম, তারপরে হচ্ছে যে কিভাবে আমরা র্যান্ডমাইজেশন করি, রেপ্লিকেশন করি, কিভাবে আমাদের এরর কমানো কমানো যায়, কোরিলেশন কোএফিসিয়েন্ট কি, কোরিলেশন কোএফিসিয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1। এই হচ্ছে আপনার আমাদের এই স্ট্যাটিস্টিক্স এর প্রশ্ন, এর বেশি কিন্তু আমাদের এখান থেকে আসে না। সো স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাদের প্রশ্ন। আর এগ্রিকালচারাল জেনারেল নলেজ তো আমি আপনাদেরকে বলছি যে আমাদের এটা তো এগ্রিকালচারাল জেনারেল নলেজ যখন যেটা থাকবে কমন, এই জিনিসগুলো আমাদের সব সামনে থেকে পড়ে ফেলতে হবে। তো এখানে কিন্তু বাংলাদেশে বর্তমানে ধান উৎপাদনে কত, আপনাকে জিজ্ঞেস করে আপনি যেন বলতে পারেন ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, অথবা গত বছর বাংলাদেশে কত ধান উৎপন্ন হয়েছিল। তা আমাদের দেশে আলু উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি, বা বাংলাদেশ আলু উৎপাদনে বিশ্বে কততম, চা উৎপাদনে বাংলাদেশ কততম, বাংলাদেশে কতগুলো কোল্ড স্টোরেজ আছে, বাংলাদেশে কোথায় আপনার সবচেয়ে বড় হাওর আছে। এগ্রিকালচার রিলেটেড এই জেনারেল নলেজ গুলো আপনাদেরকে একটু জেনে রাখতে হবে, তাহলে আমাদের এই জিনিসটা শেষ হবে। তো এই জিনিসটার পরে আর হচ্ছে যে এগ্রিকালচারাল এক্সটেনশন একটা সাবজেক্ট আছে। এগ্রিকালচারাল এক্সটেনশন থেকে আমাদের তেমন কোনো প্রশ্ন হয় না, এই জন্য আমি এগ্রিকালচারাল এক্সটেনশন পড়াই না। অনেক সময় ছোট ছোট একেবারে ছোট ছোট যেসব প্রশ্ন আছে, যেমন ধরেন যে এক ইয়ে ব্লক ডেমনস্ট্রেশন কি, বা রিসার্চ প্লট ডেমনস্ট্রেশন কি, এরকম 2-1টা প্রশ্ন ছাড়া এগ্রিকালচারাল এক্সটেনশন থেকে কখনোই কোনো প্রশ্ন আসে নাই। বা সোয়াট অ্যানালাইসিস কি আপনারা জানেন? সোয়াট মানে যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে সোয়াট মানে স্ট্রেংথ, উইকনেস, তারপরে হচ্ছে এতে কি যেন ওইটার অপরচুনিটি কিরকম, এই কয়েকটা জিনিস মিলে হয় সোয়াট। এই এগ্রিকালচার এক্সটেনশন থেকে একেবারে খুবই খুবই আপনার প্রশ্ন আসে না বললেই চলে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমি আজকে আপনাদেরকে যেটুকু বললাম এটুকু আপনারা দেখে রাখবেন, আমরা ক্লাস রেকর্ড দিয়ে রাখবো। কালকে আমরা জেনেটিক্স নিয়ে ক্লাস নিব। জেনেটিক্স এর ক্লাস নিয়ে আমি আপনাদেরকে বলছি যে আমি ক্লাস নিতে পারি না, কিন্তু আপনারা দেখেন কালকে আমি কতটুকু নিতে পারি, সেটা আপনার জন্য কতটুকু হেল্পফুল হয়। হ্যাঁ, আশা করি আমি আপনাদের সাথে ক্লাস কালকে ইনশাল্লাহ ভালো করে নিতে পারবো। জেনেটিক্স এর ক্ষেত্রে অন্যদের জন্য একটু বলে রাখি, জেনেটিক্স এর ক্লাস আমি যতটুকু পারি ততটুকু তো আমি বলবোই। আর স্পেশাল একজন জেনেটিক্স এর ক্লাস নিয়েছিল 3 ঘন্টা, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং এর একজন বাড়ির একজন বড়
অনেক বড় সায়েন্টিস্ট যিনি প্রশ্ন করেন তার রেকর্ড আমরা দিয়ে দিব এবং তার হ্যান্ডনোট আমরা গ্রুপে দিয়ে দিব। সো আমরা কালকে এই ক্লাসগুলো করব। আমরা কিন্তু 6টা সাবজেক্ট ক্লাস করেছি এবং কালকে জেনেটিক্স ক্লাসের আগে আমি চাচ্ছিলাম পরীক্ষা নিতে, কিন্তু পরীক্ষাটা কালকে নিব না। আমরা এই 6টা সাবজেক্ট মিলে নেক্সট শুক্রবার বা বৃহস্পতিবারে পরীক্ষা দিব। আর জেনেটিক্স যেটা পড়বো সেটা পরীক্ষাটা পরে নিব। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা শর্ট একটা ক্লাস করলাম, কিন্তু এই জিনিসগুলো আপনারা পড়ে ফেলবেন সবাই। ঠিক আছে? কেউ আপনারা মানে কালকের ক্লাসটা কেউ মিস করবেন না অন্তত।